Support networks comprising friends, family, mentors, and communities provide not only emotional sustenance but also pragmatic solutions to the life's challenges. বন্ধু, পরিবার, পরামর্শদাতা এবং সম্প্রদায় সমন্বিত যৌথ সহায়তা শুধুমাত্র মানসিক খোরাক হিসেবে কাজ করে না, বরং জীবনের বাধা বিপত্তির বাস্তবসম্মত সমাধানও প্রদান করে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আবারও একটি আর্টিকেল নিয়ে এসেছি, যে আর্টিকেলটি লেখা হয়েছে C2 লেভেলের উপর। সো এই আর্টিকেলটি মূলত বড় একটা আর্টিকেল ছিল, যেটা আমরা ভেঙে ভেঙে অনুবাদ করছি। পূর্বে দুটি পার্ট দেওয়া হয়েছে, আজকে হচ্ছে চূড়ান্ত পার্ট, যেটা আমরা অনুবাদ করব। এবং এখান থেকে যে নতুন নতুন ওয়ার্ডস, ভোকাবুলারি এবং স্ট্রাকচার রয়েছে, সেগুলো আমরা শেখার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এবং আমি মনে করি যে C2 লেভেলের আর্টিকেল যদি আপনি পড়তে পারেন বা পড়ার অভ্যাস করতে পারেন, তাহলে অন্য লেভেল যেগুলো রয়েছে A1, A2, B1, B2, C1, এগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে। C2 বা C1 এর তুলনায় বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সহজ, আমরা জানি। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা শুরু করতে পারি। আমাদের প্রথম লাইনটি হচ্ছে সাপোর্ট নেটওয়ার্কস support networks comprising friends, family, mentors, and communities provide not only emotional sustenance but also pragmatic solutions to life's challenges. সাপোর্ট নেটওয়ার্কস, আমরা সাপোর্ট মানে সহায়তা, আর নেটওয়ার্কের আক্ষরিক অর্থ হচ্ছে যে জাল বা যে আমাদের যে নেটওয়ার্ক রয়েছে সেটাকে বলা হয় নেটওয়ার্ক, কিন্তু এটার আক্ষরিক অর্থ হচ্ছে যোগাযোগ বা যোগাযোগ মাধ্যম, এটাকে বলা হয় নেটওয়ার্ক। আর এই শব্দটিকে কিভাবে চয়ন করা হয়েছে দেখুন, একটা জালের মধ্যে যেমন একটি সুতোর সাথে আরেকটি সুতোর মধ্যে পুরো একটি জায়গার মধ্যে জুড়ে সংযোগ থাকে, তেমনি নেটওয়ার্ক দ্বারা আরো অন্য অন্য অর্থ নেওয়া হয়। যেমন এই যে বন্ধু, পরিবার, পরামর্শদাতা, কমিউনিটিস, এদের সাথে একটা সম্পর্ক, এই যে বিশাল আকারের যে একটা সংযোগ নেটওয়ার্কের মতো, সেটাকে বলা হচ্ছে যে সাপোর্ট নেটওয়ার্ক। আমরা বলতে পারি যে সহায়তা যে সংযোগ রয়েছে, এগুলো সংযোগগুলো কিসের মধ্যে বা কি কি অন্তর্ভুক্ত করে বলা হচ্ছে যে কম্প্রাইজিং ফ্রেন্ডস, ফ্যামিলি, মেন্টরস এন্ড কমিউনিটিস। কম্প্রাইজ মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। তাহলে এখানে এই যে সাপোর্ট নেটওয়ার্ক, এই নাউন ফ্রেজটি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে যে প্রোভাইড। সাপোর্ট নেটওয়ার্কস কি করে? প্রোভাইড করে, প্রদান করে। এখন এই সাপোর্ট নেটওয়ার্কের মধ্যে কি কি অন্তর্ভুক্ত সেটাকেই মডিফাই করার জন্য এখানে এই ড্যাশ দিয়ে মাঝখানে একটি অ্যাপোজিটিভ ফ্রেজ যুক্ত করেছে, যে কম্প্রাইজিং ফ্রেন্ডস সাপোর্ট নেটওয়ার্ক। এই কম্প্রাইজিং যেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই সাপোর্ট নেটওয়ার্কে মডিফাই করছে, যে সাপোর্ট নেটওয়ার্ক কম্প্রাইজিং যেটা অন্তর্ভুক্ত করে কাকে? ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু, পরিবার, মেন্টরদেরকে এবং পরামর্শদাতা এবং কমিউনিটিজ এবং সম্প্রদায়। তাহলে একত্রে যদি আমরা বলি যে বন্ধু, পরিবার, পরামর্শদাতা এবং সম্প্রদায় সমন্বিত যৌথ এই নেটওয়ার্কের অর্থ আমরা এখানে বলছি যৌথ, ঠিক আছে? যৌথ সমর্থন কি করে? প্রোভাইড, প্রদান করে। কি প্রদান করে সেটা পরে বলা হচ্ছে। দেখুন, তার আগে আরেকটি স্ট্রাকচার নট অনলি বাট অলসো, যে আমরা জানি যে একটা স্ট্রাকচার যেটা দুটি অংশের মাঝে হয়, মানে নট অনলি এটা লেখার পরে আরেকটি অংশ থাকে, তারপর বাট অলসো আসে, যেটা বলা হচ্ছে যে প্রোভাইড, প্রদান করে, নট অনলি শুধু নয়, কি ইমোশনাল সাস্টেনেন্স। সাস্টেনেন্সের আক্ষরিক অর্থ হচ্ছে যে ভরণ পোষণ। সাস্টেনেন্সের আক্ষরিক অর্থ ভরণ পোষণ, কিন্তু এখানে ইমোশনাল সাস্টেনেন্স দ্বারা বোঝাচ্ছে যে মানসিকভাবে মানুষের বেঁচে থাকতে হলে, মানসিকভাবে সুস্থ থাকতে হলে মানুষের যা যা প্রয়োজন সেটাকেই বলা হয় ইমোশনাল সাস্টেনেন্স। আর এটা আমরা সুন্দরভাবে লিখেছি যে মানসিক খোরাক, ঠিক আছে? সো প্রোভাইড নট অনলি ইমোশনাল সাস্টেনেন্স, শুধুমাত্র মানে মানসিক খোরাকই প্রদান করে না, বাট অলসো বরং আরো কি করে? প্র্যাগম্যাটিক সলিউশনস। প্র্যাগম্যাটিক মানে হচ্ছে যে কার্যকর, ব্যবহারিক, প্রায়োগিক বা বাস্তবসম্মত, ঠিক আছে? প্র্যাগম্যাটিক সলিউশনস বাস্তবসম্মত সমাধান প্রদান করে। কোথায় সমাধান দেয়? টু লাইফ চ্যালেঞ্জেস, জীবনের বাধা বিপত্তি। জীবনের বাধা বিপত্তির ক্ষেত্রে বা জীবনের বাধা বিপত্তির জন্য বাস্তবসম্মত সমাধানও দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বন্ধু, পরিবার, পরামর্শদাতা এবং সম্প্রদায় সমন্বিত যৌথ সহায়তা শুধুমাত্র মানসিক খোরাক হিসেবে কাজ করে না, বরং জীবনের বিভিন্ন বাধা বিপত্তির বাস্তবসম্মত সমাধানও প্রদান করে।
আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে these connections imbue individuals with a sense of belonging, mitigating feelings of isolation and amplifying their capacity to cope. দেখুন খেয়াল করুন, these connection মানে এই যে বন্ধু, পরিবার, মেন্টর, তারপর কমিউনিটির সাথে যে একটা সংযোগ, সেই সংযোগ বা সম্পর্ক বলা হচ্ছে যে these connections। এই সংযোগগুলো কি করে? ইম্বু মানে হচ্ছে অনুপ্রাণিত করা বা সিক্ত করা। তাহলে these connections imbue, এই সংযোগগুলো, এই সম্পর্কগুলো imbue অনুপ্রাণিত করে। কাকে অনুপ্রাণিত করে? ইন্ডিভিজুয়ালস, মানুষকে। কিসের সাথে অনুপ্রাণিত করে? কি দিয়ে অনুপ্রাণিত করে? সেটা বলা উইথ দিয়ে বলা হচ্ছে যে উইথ আ সেন্স অফ বিলঙ্গিং। উইথ আ সেন্স মানে অনুভূতি। এখন কিসের অনুভূতি? বিলঙ্গিং এর অনুভূতি। বিলঙ্গিং মানে হচ্ছে যে এই যে আমরা আমাদের পরিবারে আমাদের একটা আশ্রয় আছে, আমাদের একটা সম্মান আছে, তারা আমাদেরকে গ্রহণ করে, এটা আমাদের এক ধরনের বিলঙ্গিং। তারপর আমরা বন্ধু সমাজে গেলে সেখানে তারা আমাদেরকে গ্রহণ করে, আমাদেরকে সম্মান করে, ঠিক আছে, আমাদেরকে যে একটা সিম্প্যাথি দেখায় সব সময়, সেটাকে এক প্রকারের বিলঙ্গিং। তারপর কোনো প্রতিষ্ঠানে যদি আপনি থাকেন তাহলে সেখানে কিন্তু আপনার আলাদা একটা সম্মান আছে, অ্যাকসেপ্টেন্স আছে, এই সব কিছুকেই বলা হয় বিলঙ্গিং। তাহলে উইথ আ সেন্স অফ বিলঙ্গিং, আর এর আক্ষরিক অর্থ বলতে পারি আমরা অন্তর্ভুক্তি। মানে আমরা যেখানে যাই না কেন তারা আমাদেরকে গ্রহণ করে, অন্তর্ভুক্ত করে নেয়। এই কারণে বলছি যে অন্তর্ভুক্তির অনুভূতি, সেন্স অফ বিলঙ্গিং, অন্তর্ভুক্তির অনুভূতিতে বা অনুভূতি দিয়ে কি করে? অনুপ্রাণিত করে। তাহলে কি হলো? দিস কানেকশনস, এই সংযোগগুলো ইম্বু ইন্ডিভিজুয়ালস, মানুষকে অনুপ্রাণিত করে। কি দিয়ে অনুপ্রাণিত করে? উইথ আ সেন্স অফ বিলঙ্গিং, অন্তর্ভুক্তির অনুভূতিতে অনুপ্রাণিত করে। তারপর বলা হচ্ছে মিটিগেটিং। দেখুন এই যে শব্দটি ভার্বের সাথে আইএনজি যোগ, যেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটা মূলত এরকম ছিল যে দিস কানেকশনস ইম্বু অ্যান্ড মিটিগেট। এটাও এই মিটিগেট শব্দটি আরেকটি ভার্ব ছিল, যেটা এই দিস কানেকশনের জন্যই। কিন্তু তারা এটা যদি মিটিগেট এরকম লেখা হতো তাহলে কি হতো? এটা আরেকটা ক্লজ হয়ে যেত। কিন্তু তারা ক্লজ না রেখে এটাকে ভাঙার জন্য অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করেছে, যেটা বলা হচ্ছে মিটিগেটিং। মানে মিটিগেট ছিল কিন্তু মিটিগেটিং যুক্ত করেছে ক্লজ থেকে ফ্রেজে রূপান্তর করার জন্য। আর এটার সাবজেক্টটা হচ্ছে এই দিস কানেকশনসই, এটাই। তাহলে কি করে? এই দিস কানেকশনসগুলো অনুপ্রাণিত করে এবং মিটিগেট মানে কমিয়ে আনে। কি কমিয়ে আনে? ফিলিংস অফ আইসোলেশন, একাকিত্বের অনুভূতিকে কমিয়ে আনে। আরও কি করে? অ্যান্ড অ্যাম্পলিফাইং, এটা ওই যে মিটিগেটের মতো অ্যাম্পলিফাই ছিল, কিন্তু অ্যাম্পলিফাই মানে বৃদ্ধি করা, বাড়ানো, প্রশস্ত করা। অ্যাম্পলিফাই প্রশস্ত করে। কি প্রশস্ত করে? দেয়ার ক্যাপাসিটি, তাদের ক্ষমতা, তাদের শক্তি। কি করার শক্তি? কিসের শক্তি? টু খোপ মানে হচ্ছে যে কোনো কিছু চালিয়ে যাওয়া, মানিয়ে নেওয়া বা কোনো বাধা বিপত্তি মোকাবেলা করা। তাহলে বাধা বিপত্তি মোকাবেলা করা, চালিয়ে যাওয়া, মানিয়ে নেওয়ার শক্তি বা ক্ষমতা বৃদ্ধি করে বা প্রশস্ত করে। আশা করি বুঝতে পেরেছি। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে এই সম্পর্কগুলো মানুষকে এক ধরনের অন্তর্ভুক্তির অনুভূতিতে ভরিয়ে তোলে, একাকিত্বের অনুভূতি হ্রাস করে এবং সকল প্রতিবন্ধকতা মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে Yet the pursuit of resilience is not devoid of pitfalls. The glorification of greed can inadvertently engender toxic resilience, wherein individuals feel compelled to suppress vulnerability and soldier on at the expense of their mental and physical well-being. খেয়াল করুন বাক্যটি, Yet তবু, দ্য পারসুট অফ রেজিলিয়েন্স। দেখুন পারসুট মানে হচ্ছে সাধনা। এখন কিসের সাধনা? সেটা অফ দিয়ে বলা হচ্ছে অফ রেজিলিয়েন্স, মানে সহনশীলতার সাধনা, মানে সহনশীলতা অর্জনের জন্য যে সাধনাটা মানুষ করে সেটাকে বলা হচ্ছে দ্য পারসুট অফ রেজিলিয়েন্স। সহনশীলতার সাধনা। সাধনাটা কি নয়? বলা হচ্ছে ইজ নট, নয়। কি নয়? ডিভয়েড অফ পিটফলস। ডিভয়েড মানে হচ্ছে খালি শূন্য মুক্ত, ডিভয়েড খালি শূন্য মুক্ত, ফ্রি, ঠিক আছে। ডিভয়েড খালি শূন্য মুক্ত। এখন কিসের খালি? বলা হচ্ছে অফ পিটফলস। পিটফলের আক্ষরিক অর্থ হচ্ছে ঝুঁকি, সমস্যা, ফাঁদ, ভ্রম, ভ্রান্তি। এই সকল অর্থে পিটফল শব্দটি ব্যবহৃত হয়। তাহলে কি হলো? দ্য পারসুইট অফ রেজিলিয়েন্স, সহনশীলতার সাধনা, ইজ নট, নয়, ডিভয়েড অফ পিটফলস, ঝুঁকির মুক্ত বা ঝুঁকি শূন্য নয়, ঝুঁকি শূন্য বা ঝুঁকি মুক্ত নয়। এখানে বলা হচ্ছে যে রেজিলিয়েন্সের ব্যাপারে তো অনেক কিছু বলা হলো, কিন্তু এই যে সহনশীলতা অর্জনের জন্য যে মানুষ সাধনা করবে, একটা চেষ্টা করবে, সেই চেষ্টাটা আসলে কি নয়? ঝুঁকি মুক্ত নয়। এটাকে সহজভাবে যদি বলি যে দ্য পারসুইট অফ রেজিলিয়েন্স ইজ নট ফ্রি ফ্রম পিটফলস, ফ্রি ফ্রম রিস্ক, ফ্রি ফ্রম প্রবলেমস, সেটা বলা হচ্ছে ডিভয়েড অফ পিটফলস, মানে
বাধা বিপত্তি বা সমস্যা ভ্রম ফাঁদ মুক্ত নয়, শূন্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অংশ হচ্ছে দ্য গ্লোরিফিকেশন অফ গ্রিড। গ্লোরিফিকেশন মানে হচ্ছে যে অতি প্রশংসা, মহিমান্বিত করা, ঠিক আছে, অতি প্রশংসা করা, এক কথায় অতি প্রশংসা করা, এটাকে বলা হয় গ্লোরিফিকেশন। এখন কিসের গ্লোরিফিকেশন অফ গ্রিড? গ্রিটের আক্ষরিক অর্থ হচ্ছে যে মনের জোর, মনের শক্তি, মনোবল, চরিত্র বল, ঠিক আছে, বা ওই রেজিলিয়েন্সের মতোই কিছুটা। রেজিলিয়েন্স মানে হচ্ছে আমাদের সহনশীলতা, মানে যে কোনো পরিস্থিতিতে স্ট্রং থাকা এবং আবারও চালিয়ে যাওয়া, এটাকে রেজিলিয়েন্স বলে। আর এটাও ওইটার মতোই কিছুটা, যে মনের জোর, বুকের পাটা, চরিত্র বল, দৃঢ়তা, এরকম অর্থে কিন্তু গ্রিড শব্দটি বলা হয়। আমরা বলতে পারি যে দৃঢ়তা। দ্য গ্লোরিফিকেশন অফ গ্রিড মানে দৃঢ়তার কি অতি প্রশংসা, দৃঢ়তার অতি প্রশংসা বা মনের জোরের অতি প্রশংসা, ঠিক আছে। মনের জোরের অতি প্রশংসা কি করতে পারে? দেখুন এই অংশটি কিন্তু আমাদের সাবজেক্ট, পুরো নাউন ফ্রেজটি। ভার্ব হচ্ছে ক্যান এনজেন্ডার, ক্যান এনজেন্ডার। দেখুন খেয়াল করুন, এখানে মূল সাবজেক্টটা হচ্ছে গ্লোরিফিকেশন, ভার্ব হচ্ছে ক্যান এনজেন্ডার, অবজেক্ট হচ্ছে রেজিলিয়েন্স। এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকি অংশটুকু হচ্ছে আমাদের এখানে মডিফায়ার। তাহলে দ্য রেজিলিয়েন্স অফ গ্রিড, মনের বলের অতি প্রশংসা, ক্যান এনজেন্ডার, সৃষ্টি করতে পারে। এনজেন্ডার মানে সৃষ্টি করা, জন্ম দেওয়া। ক্যান এনজেন্ডার, সৃষ্টি করতে পারে, জন্ম দিতে পারে। কি জন্ম দিতে পারে? টক্সিক রেজিলিয়েন্স মানে বিষাক্ত বা ক্ষতিকর সহনশীলতার জন্ম দিতে পারে, সৃষ্টি করতে পারে। আর ইনভার্টেন্টলি মানে হচ্ছে অসাবধানতা বশত, অজান্তেই, অজ্ঞতা বশত, ঠিক আছে। তাহলে মনের বলের অতি প্রশংসা অজ্ঞতা বশতই বিষাক্ত বা ক্ষতিকর রেজিলিয়েন্সের বা সহনশীলতার জন্ম দিতে পারে বা সৃষ্টি করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অংশ হচ্ছে যে ওয়ারিন, যেখানে কি ইন্ডিভিজুয়ালস ফিল কম্পেলড, যেখানে মানুষ কি করে? বাধ্য। কম্পেলড মানে বাধ্য। তো ইন্ডিভিজুয়ালস ফিল কম্পেলড, মানুষ বাধ্য অনুভব করে। এখানে মূলত এই ফিল শব্দটি বা ভার্বটি বি ভার্বের মতো ব্যবহৃত হয়েছে। আমাদের কিছু ভার্ব রয়েছে যেগুলো বি ভার্বের মতো কাজ করে, যেমন বি, বিকাম, আপিয়ার, ফল, ফিল, গেট, গো, গ্রো, কিপ, লুক, রিমেইন, ঠিক আছে। আরও কিছু রয়েছে, এগুলো বি ভার্বের মতো কাজ করে। এখানে আমরা ফিলের অনুভব করে, এর পরিবর্তে বলতে পারি যে হয়, ঠিক আছে। সো হোয়াইরিন, যেখানে ইন্ডিভিজুয়ালস ফিল কম্পেলড, যেখানে মানুষ বাধ্য হয়, কি করতে বাধ্য হয়? টু সাপ্রেস ভালনারেবিলিটি। সাপ্রেস মানে দমিয়ে রাখা, দমন করা, ভালনারেবিলিটি দুর্বলতা। সো যেখানে মানুষ বাধ্য হয় কি করতে? টু সাপ্রেস ভালনারেবিলিটি, দুর্বলতা দমিয়ে রাখতে বাধ্য হয়। তারপর বলা হচ্ছে অ্যান্ড এবং সোলজার অন। দেখুন সোলজারের আক্ষরিক অর্থ আমরা জানতাম যে সৈন্য, ঠিক আছে, সেনাবাহিনী। আর সোলজার অন যদি এরকম ভাবে ব্যবহৃত হয়, সোলজার অন মানে হচ্ছে যে চালিয়ে যাওয়া, কোনো কিছু বাধা বিপত্তি সত্ত্বেও কোনো কিছু চালিয়ে যাওয়াকে বলে সোলজার অন। তারপর বলা হচ্ছে, তাহলে কি বলা হলো? যে যেখানে মানুষ তাদের দুর্বলতা দমিয়ে রাখতে বাধ্য হয়, অ্যান্ড সোলজার অন, এবং চালিয়ে যেতে বাধ্য হয়। কি চালিয়ে যেতে বাধ্য হয়? মানে ওই যে বাধা বিপত্তি হওয়ার পরেও তারা যেটা নিয়ে কাজ করছিল সেটা চালিয়ে যেতে বাধ্য হয়। কিসের বিনিময়ে বাধ্য হয়? বলা হচ্ছে অ্যাট দ্য এক্সপেন্স অফ। দেখুন অ্যাট দ্য এক্সপেন্স অফ, এটা একটা স্পেসিফিক ফ্রেজ, যেটার আক্ষরিক অর্থ হচ্ছে যে মূল্যে অথবা বিনিময়ে, মূল্য অথবা বিনিময়। অ্যাট দ্য এক্সপেন্স অফ, মূল্যে বা বিনিময়ে। অ্যাট দ্য এক্সপেন্স অফ, মূল্যে বা বিনিময়ে। অ্যাট দ্য এক্সপেন্স অফ, বিনিময়ে। কিসের বিনিময়ে? দের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, তাদের মানসিক ও শারীরিক সুস্থতার বিনিময়ে বা মূল্যে তারা চালিয়ে যেতে এবং তাদের দুর্বলতা দমিয়ে রাখতে কি হয়? বাধ্য হয়। তাহলে এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে মূলত যে সহনশীলতার যে চর্চা, সেটা আসলে বাধা বিপত্তি বা ঝুঁকিমুক্ত নয়, বরং অনেক সময় এটার অতি প্রশংসা করা টক্সিক বা ক্ষতিকর রেজিলিয়েন্স বা সাধনা এই সহনশীলতা নিয়ে আসতে পারে, যেখানে মানুষ কি করে? তাদের মানসিক এবং শারীরিক যে ক্ষমতা বা সুস্থতা, সেটার বিনিময়ে তারা তাদের দুর্বলতাকে দমিয়ে রাখে এবং চালিয়ে যায়। এটাই এখানে বোঝানো হচ্ছে। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে তবু সহনশীলতা অর্জনের প্রচেষ্টা সবসময় ঝুঁকিমুক্ত নয়। দৃঢ়তা বা লড়াই করার ক্ষমতার অতি কীর্তন বা অতি প্রশংসা অজান্তেই এমন এক ধরনের ক্ষতিকর সহনশীলতার জন্ম দিতে পারে, যেখানে মানুষ তাদের দুর্বলতাগুলো দমন করে এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করেও চেষ্টা চালিয়ে যেতে বাধ্যবোধ করে।
আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে ইট ইজ ইম্পারেটিভ টু রেকগনাইজ দ্যাট রেসিলিয়েন্স ইজ নট সিনোনিমাস উইথ invulnerability, rather it is the ability to balance perseverance with self-compassion. Allowing oneself the grace to falter and seek help is not a sign of weakness but an affirmation of humanity. খেয়াল করো, ইট ইজ ইম্পারেটিভ, ইম্পারেটিভের আক্ষরিক অর্থ হচ্ছে বাধ্যতামূলক, অপরিহার্য, জরুরি এরকম। সো ইট ইজ ইম্পারেটিভ, এটা বাধ্যতামূলক, এটা অপরিহার্য, এটা জরুরি, এটা গুরুত্বপূর্ণ। এখন কি গুরুত্বপূর্ণ সেটা টু দিয়ে বলা হচ্ছে, টু রেকগনাইজ। রেকগনাইজ মানে হচ্ছে যে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, চিনতে পারা, জানতে পারা, বুঝতে পারা এরকম। সো ইট ইজ ইম্পারেটিভ টু রেকগনাইজ, এটা জানতে পারা, বুঝতে পারা বা বোঝাটা অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। এখন কি জানা গুরুত্বপূর্ণ সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে, দ্যাট যে resilience is not synonymous with invulnerability. Resilience is not, সহনশীলতা নয়, কি নয়, synonymous with invulnerability। দেখুন এখানে খেয়াল করুন, invulnerability এটা আমরা জানি যে vulnerable মানে দুর্বল, vulnerability মানে দুর্বলতা, আর invulnerable বা invulnerability মানে হচ্ছে যে দুর্বল নয়, মানে শক্তিশালী, আর invulnerability শক্তি। তাহলে কি হলো যে সহনশীলতা is not নয়, synonymous মানে সমর্থক, মানে সমমান, ঠিক আছে, বা সম্পর্কিত এরকম, উইথ ইনভালনারেবিলিটি শক্তির সমর্থক নয়, শক্তির সমর্থক বা সমমান নয়। এখানে বোঝানো হচ্ছে যে সহনশীলতা মানে এই নয় যে তার দুর্বলতা থাকবে না, সহনশীলতা এই নয় যে এটা মানে শক্তি বুঝায়, বা সুন্দরভাবে বলতে এই যে এখানে লিখেছি যে সহনশীলতা মানে দুর্বলতা শূন্য হওয়া নয়, মানে সহনশীলতা এটা বোঝায় না যে মানুষের দুর্বলতা নেই এরকম, বা শক্তির সমর্থক নয়। সহনশীলতা মানে হচ্ছে যে দুর্বলতা থাকবে কিন্তু দুর্বলতা কাটিয়ে মানুষ চালিয়ে যাবে, এটাকে বলা হয় সহনশীলতা। এটাই বলা হচ্ছে যে সহনশীলতা ইজ নট সিনোনিমাস উইথ ইনভালনারেবিলিটি, মানে শক্তির সমর্থক নয়। সুন্দরভাবে বলে যে দুর্বলতা শূন্য হওয়া নয়, সহনশীলতা মানেই দুর্বলতা শূন্য হওয়া নয়। তারপর বরং এটা কি, ইট ইজ দ্য অ্যাবিলিটি, এটা হচ্ছে ক্ষমতা, কিসের ক্ষমতা, টু ব্যালেন্স পারসিভিয়ারেন্স উইথ সেলফ কম্প্যাশন। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে যে অধ্যবসায়, মানে ওই যে যে কোনো বাধা বিপত্তি সত্ত্বেও সারা জীবন একটা জিনিস অর্জনের জন্য চালিয়ে যাওয়াকে বলা হয় পারসিভিয়ারেন্স। সো ইট ইজ দ্য অ্যাবিলিটি, এটা হচ্ছে সক্ষমতা, কিসের ক্ষমতা, টু ব্যালেন্স পারসিভিয়ারেন্স, অধ্যবসায়ের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা, কিসের সাথে, উইথ সেলফ কম্প্যাশন। সেলফ কম্প্যাশন মানে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু অর্জন করতে পারি না, ব্যর্থ হই, তখন অনেকেই আমরা ভেঙে পড়ি, কিন্তু ভেঙে না পড়ে নিজেকে সান্ত্বনা দেওয়া, না সমস্যা নেই, মানুষ ব্যর্থ হতেই পারে কিন্তু আমাদের আবারও চেষ্টা করতে হবে, এই যে নিজেকে একটা সান্ত্বনা দেওয়া, নিজের মধ্যে একটা বুঝ নিয়ে আসা, এটাকে বলা হয় সেলফ কম্প্যাশন। তাহলে কি হলো যে ইট ইজ দ্য অ্যাবিলিটি, ক্ষমতা, টু ব্যালেন্স পারসিভিয়ারেন্স উইথ সেলফ কম্প্যাশন, সেলফ কম্প্যাশনের সাথে অধ্যবসায়ের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা। রেজিলিয়েন্সের একটা সংজ্ঞা দিচ্ছে এখানে। তারপর বলা হচ্ছে যে allowing oneself the grace, allow মানে আমরা জানি যে অনুমতি দেওয়া, কাউকে এনেবল করা, ঠিক আছে, allowing oneself কাউকে অনুমতি দেওয়া, করতে দেওয়া, কি দেওয়া, the grace মানে এখানে গ্রেসের অর্থ হচ্ছে যে সান্ত্বনা বা কৃপা, করুণা। এখানে কাউকে সান্ত্বনা, কৃপা বা করুণা দেওয়াটা, আমি যদি বলি যে allow me a গ্লাস অফ ওয়াটার, allow me a glass of water, এর মানে হচ্ছে আমাকে এক গ্লাস পানি পান করতে দাও, ঠিক আছে, বা এক গ্লাস পানি নিতে দাও, এরকম হতে পারে, allow me a glass of water। এখানে বলা হচ্ছে allowing oneself a grace, the grace, কোন ব্যক্তিকে নিজেকে করুণা, কৃপা বা সান্ত্বনা দেওয়াটা, কিসের ক্ষেত্রে সান্ত্বনা, টু ফল্টার অ্যান্ড সিক হেল্প। দেখুন ফল্টার মানে হচ্ছে যে মানে বা কোনো ভুল করা, ত্রুটি বিচ্যুতি বা ভেঙে পড়া, শক্তি হারিয়ে ফেলা বা প্রেরণা হারিয়ে ফেলা, এটাকে বলা হয় ফল্টার। তাহলে কি হলো যে ভুল ত্রুটির ক্ষেত্রে বা ভেঙে পড়ার ক্ষেত্রে এবং সিক হেল্প সাহায্য চাওয়ার ক্ষেত্রে নিজেকে সান্ত্বনা দেওয়াটা কি নয়, ইজ নট। দেখুন এই যে ইজ, এখানে কিন্তু মেন ভার্ব, আমাদের এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে অ্যালাউইং, অ্যালাউইং ইজ নট, সান্ত্বনা দেওয়া বা অনুমতি দেওয়া কি নয়, ইজ নট নয়। এখন কি, কাকে অনুমতি দেওয়া, কিসের অনুমতি দেওয়া, সেখানে বলা হচ্ছে ওয়ান সেলফ, কোনো ব্যক্তিকে কি দেওয়া, দ্য গ্রেস, করুণা বা সান্ত্বনা, টু ফল্টার অ্যান্ড সিক হেল্প, ভুল করা এবং সাহায্য চাওয়ার ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া বা নিজেকে
এটাকে মানিয়ে নেওয়া এক কথা, এটাকে মানিয়ে নেওয়াটা কি নয়, ইজ নট সাইন অফ উইকনেস, দুর্বলতার কোনো চিহ্ন নয়। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ভুল হতেই পারে, আমরা ভেঙে পড়তেই পারি বা শক্তি হারিয়ে ফেলতেই পারি, এবং এক্ষেত্রে শক্তি হারিয়ে ফেলা এবং কারো কাছে সাহায্য চাওয়া এটা মূলত কোনো দুর্বলতার চিহ্ন নয়, বাট বরং অ্যান অ্যাফার্মেশন অফ হিউম্যানিটি, এবং এটা বরং এটা মানবতার একটা সমর্থন, মানবতার প্রতি একটি সমর্থন। এটা মানে বোঝাচ্ছে যে ভুল হওয়া, সাহায্য চাওয়া, মানুষকে ছাড়া চলতে পারে না এবং মানুষ মাত্রই ভুল, এই যে বিষয়টি স্বীকার করা, এটা হচ্ছে মানুষের স্বাভাবিক গুণ বা স্বাভাবিক স্বভাব। এই বিষয়টাকে মানে নিজেকে সান্ত্বনা দেওয়া, এই বিষয়ে এটাকে বলা হচ্ছে অ্যান অ্যাফার্মেশন অফ হিউম্যানিটি, মানবতার প্রতি একটি সমর্থন প্রকাশ করা। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সহনশীলতা মানে দুর্বলতা শূন্য হওয়া নয়, বরং এটি হচ্ছে অধ্যবসায় এবং আত্মসন্তুষ্টির মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করার ক্ষমতা। নিজের ত্রুটি মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি মানবিকতার প্রতি সমর্থন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সর্বশেষ একটি অংশ ছিল ইন কনক্লুশন, যেটা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আর অনুবাদ করব না। আজকের মতো এ পর্যন্তই। এটি ছিল এই শেষ অংশ এই আর্টিকেলের। আমরা পরবর্তীতে নতুন কোনো আর্টিকেল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।